প্রিয় বিসিএস প্রত্যাশীরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে এসেছি লাইভ এমসিকিউর পক্ষ থেকে বিষয়ভিত্তিক পদার্থবিজ্ঞান বিষয়ের ক্লাস নিয়ে। আজকে আমরা চেষ্টা করব পদার্থবিজ্ঞানের 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষাটি হবে সেই 100 মার্কের উপর প্রথম অংশের গাইডলাইন দেয়া। তো প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, প্রভাষক, চৌমনি সরকারি সালেহ আহমেদ কলেজ, আর 40তম বিসিএস এর একজন কর্মকর্তা। তো চলেন তাহলে দেখি আমরা কোর্সটা কিভাবে সাজিয়েছি। তো প্রথম কথা হচ্ছে যে কোর্স যেভাবেই সাজাই আপনাদের পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। পড়াশোনা করেই আপনাদের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। তো বিসিএস এ উত্তীর্ণ হওয়ার জন্য আমরা বেশ কিছু টেকনিক অনেক সময় ফলো করার চেষ্টা করি। তো আমি চেষ্টা করব পদার্থবিজ্ঞান আহ, কঠিন সাবজেক্ট হলেও আপনারা যেহেতু সবাই পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী, আপনারা এই কিছু ছোটোখাটো টেকনিক অ্যাপ্লাই করে দ্রুত সময়ে বেশি নাম্বার পাওয়ার একটা ব্যবস্থা আমরা করার বা হচ্ছে যে একটা প্রয়াস চালাবো। তো আমরা কোর্সটিকে মোটামুটি 10টি ক্লাসে আসলে ভাগ করার চেষ্টা করেছি। আজকে আমরা শুরু করব হচ্ছে মেকানিক্স দিয়ে। ঠিক আছে। তো আজকের প্রথম লেকচারে আমরা মেইনলি পড়াবো আহ, আপনাদের রৈখিক গতি, ঘূর্ণন গতি এবং কাজ শক্তি ক্ষমতা, এই অধ্যায়গুলোর সম্পর্কে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। তো চ্যাপ্টারগুলোতে কি কি আছে সেটি আমি আমাদের যেই লেকচার শিট আছে সেটাতে দিয়ে দিয়েছি, যে কোন কোন টপিকসগুলো সব থেকে ইম্পর্টেন্ট এবং কোন টপিকসগুলো আসলে বেশি পরীক্ষায় আসে, কোনগুলো থেকে আমাদের কোশ্চেন সব থেকে বেশি আসতে পারে, সেই টপিকসগুলোর নাম আমি দিয়েছি। প্রসঙ্গ কাঠামো, স্মরণ, দ্রুতি, নামগুলো আপনারা লেকচার পিডিএফ দেখে নেবেন, সমস্যা নেই। এরপর ঘূর্ণন গতির টপিকসগুলো আমি সাজিয়ে দিয়েছি। এরপর কাজ শক্তি ক্ষমতার টপিকসগুলো দেয়া আছে। তো আমরা যদি আহ, পড়াশোনায় চলে আসি, তাহলে প্রথমেই আমরা রৈখিক গতির কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আছে আমাদের আহ, প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো বললেই আমরা আসলে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে আমাদের মাথায় সবসময় ভেসে উঠে যে একটা ত্রিমাত্রিক ব্যাপার স্যাপার। তো সেই ত্রিমাত্রিক যেই কাল্পনিক যেই বস্তুটা আমরা কল্পনা করে থাকি, সেইটাকে নিয়েই আমরা আসলে প্রসঙ্গ কাঠামোকে বলবো। আমি যেমন সংজ্ঞায় বলে দিয়েছি, কোনো বস্তুর অবস্থান, গতি বা দিক নির্ধারণ করতে যেই স্থান বা ব্যবস্থা নির্দিষ্ট ধরা হয় তাকে আমরা বলছি প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে। তো প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞাটা শিখে রাখেন। পরীক্ষায় অবশ্য মানে বিসিএস পরীক্ষার মতো পরীক্ষায় প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা আসার সম্ভাবনা কিছুটা কম, তারপরেও আমাদের জেনে রাখতে হবে। তারপরেই আমি দিয়েছি স্মরণ এবং দূরত্ব। এই দুইটা আপনারা আহ, সবাই পারেন, আমি এটা ধরে নিতেই পারি, কারণ আপনারা এক একজন আহ, স্নাতক বা স্নাতকোত্তর শেষ করেছেন পদার্থবিজ্ঞানের উপর। সব এইগুলো আপনারা পারবেন আশা করি। স্মরণ হবে ভেক্টর রাশি, আর দূরত্ব স্কেলার রাশি। তো এইটা বুঝতে পারলেই এটাতে হবে। এরপরের স্লাইডে আমরা চলে যাই। এরপরে আছে আমাদের ভ্যালোসিটি, বেগ ও দ্রুতি। তো এখানেও একই কথা, বেগ আমাদের ভেক্টর রাশি, দ্রুতি স্কেলার রাশি। তো আমরা বেগ এবং দ্রুতি হচ্ছে পারবো, এটা নিয়ে আমাদের অত টেনশন আসলে নেই। একই রকম ত্বরণ, আম, ত্বরণও আমরা জানি, বেশ সহজ, বা আমাদের একদম ইনিশিয়ালি আমরা এগুলা বেশ পড়ি। তো আপনারা চাইলে এগুলার একটু ভেক্টর সরি একটু ডিফারেন্সিয়াল ইকুয়েশনে শিখে নেবেন। যেমন ভেক্টরেরটা আমি দিয়ে দিয়েছি, ডিআর ডিভাইডেড বাই ডিটি। একইভাবে যদি আমরা এ ত্বরণ একটা লেখার চেষ্টা করি, সেটা হবে ডি স্কোয়ার আর ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, ডাবল ডেরিভেটিভ আর কি। ঠিক আছে। তো এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই। দেখেন,
তো এই স্লাইডটা আপনারা সেই 9-10 থেকে আসলে পড়ে আসতেছেন, গতির 4টি সমীকরণ। সেই সমীকরণগুলো আসলে আমি একটু লেখার চেষ্টা করেছি। তো সেটার সাথে সাথে আমি এইটার কিছুটা গ্রাফ, এটার সাথে গ্রাফকে রিলেট করার চেষ্টা করব। তো দেখেন, তো প্রথম আমরা গতির সমীকরণ v ইকুয়াল টু ভি নট প্লাস এটি, আমরা এটা পারি। তারপরে হচ্ছে আর ইকুয়াল টু আর নট প্লাস ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, এগুলো আমরা আসলে জানি। তো এখন এইটাতে যেই ব্যাপারটা আমার দরকার, যেটা আসলে পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে যে কোনো একটা গ্রাফ দেয়া থাকলো, তখন সেই গ্রাফটা থেকে আমরা আহ, দূরত্ব বের করা বা ত্বরণ বের করা, এটা পারবো কিনা, এইটা আপনারা একটু করার চেষ্টা করবেন। আমি যদি একটা গ্রাফ আঁকি, দেখেন আমাদের গ্রাফটা কেমন হবে। আমি যদি বেগ বনাম সময়ের গ্রাফ আঁকি, যেহেতু আমাদের ভি নট আছে, যেহেতু গ্রাফটা একটু উপর থেকে শুরু হবে, তাহলে এই ভ্যালুটা হবে ভি নট। ঠিক আছে, এটা হবে ভি নট। ওকে, আচ্ছা। এখন যদি আমাকে বলে যে আপনি এখান থেকে আপনার দূরত্ব বের করেন, 5 মিনিট পর একটা বস্তু চলতেছে, সে 5 মিনিট পর এত ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল, তাহলে সে 5 মিনিট পর কত দূরত্ব যাবে, তার দূরত্ব তার হচ্ছে বেগ দেয়া থাকলো। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই গ্রাফগুলো থেকে সেই ভ্যালুটা বের করতে পারি। সে যদি আমার এই গ্রাফের ক্ষেত্রফলটা আমি নির্ণয় করতে পারি, তাহলে তার দূরত্বটা বের করা যায়। তো এখন এখান থেকে আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করে দুইটা ভাগ করে ক্ষেত্রফল বের করতে পারেন, অথবা চাইলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে বের করতে পারি। আমি আপনাদেরকে দুইটা অংশ ভাগ করে দিলাম, এই দুই ভাগ করে আমরা চাইলে ক্ষেত্রফলটা বের করতে পারবো। আর এই ক্ষেত্রফল যদি পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রফলটা কি নির্দেশ করব, এই গ্রাফের জন্য ক্ষেত্রফল সে নির্দেশ করবে হচ্ছে কি আমাদের দূরত্ব, যেটাকে আমরা এস অথবা এখানে আর মাইনাস আর নট দিয়ে প্রকাশ করেছি। ঠিক আছে, আচ্ছা। তো এই গ্রাফগুলার মেইনলি হচ্ছে আপনার এটার মধ্যেই কাজে লাগতে পারে, এই গ্রাফটা আমাদের এই ইকুয়েশনগুলোর সাথে বেশ এই জন্য সম্পর্কিত। আমরা তারপর চলে যাব আচ্ছা, এরপরে আমরা চলে আসতেছি একমাত্রিক ও দ্বিমাত্রিক গতিতে। ঠিক আছে, তো একমাত্রিক গতি আমরা জানি, এই 1D মোশন, এটা নিয়ে অত সমস্যা নেই। দ্বিমাত্রিক গতির কথা যদি আমরা বলি, তাহলে দ্বিমাত্রিক গতিতে আমাদের সবার আগে চলে আসে হচ্ছে আমাদের প্রজেক্টাইল বা প্রাস। ঠিক আছে, তো এই প্রাস নিয়ে আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করি, আসেন দেখি। তো প্রাসের গতি কেমন হবে, বা হচ্ছে যে 5 মিনিট পর বা 2 মিনিট পর সেইটার বেগ কেমন হবে, একটা বস্তুকে যদি আমরা কোনাকুনি নিক্ষেপ করি, তাহলে সেটাকে আমরা বলি প্রাস। তো প্রাসের আহ, বা ধরেন 30 সেকেন্ড পর একটা বস্তুর বেগ কেমন হবে, সে কোন দিকে যাবে, এইগুলো আমরা আসলে এই দ্বিমাত্রিক গতিতে প্রাসের এখান থেকে বের করতে পারি। তো আমরা এখানে কিছুটা আপনাদের যেই স্লাইড দিয়েছি সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বা পিডিএফটাতে। এখানে আমার একটা বস্তু ইউ আদি বেগে চলতেছে। ঠিক আছে, তাহলে সেইটা, আর যদি থিটা কোণে সে আহ, চলতে থাকে, মানে থিটা কোণে যদি বস্তুটিকে নিক্ষেপ করা হয় ইউ আদি বেগে, তাহলে যেটা হচ্ছে যে তার আমরা দুইটা উপাংশ ভাগ করতে পারি। তাহলে এক্স অক্ষের দিকে তার উপাংশ হয়ে যাচ্ছে ইউ কস থিটা, এবং ওয়াই অক্ষের দিকে হয়ে যাচ্ছে ইউ সাইন থিটা। ঠিক আছে, তো এরপর কিছু সময় পর আমরা যদি চিন্তা করি যে এইটা চলতে চলতে কিছু সময় পর মাঝে কোনো একটা বিন্দুতে আসলো, সেটা আমি এখানে আঁকি, যেটার নাম দেই ধরেন ভি।
সে কিছু সময় পর পি একটা বিন্দুতে আসলো, যে পি বিন্দুতে তার বেগ হচ্ছে গিয়ে ভি। তাহলে ভি বেগ যদি হয় এবং তার কোণ একটা কোণে ভূমির সাথে কোণে থাকবে, ধরে নিলাম থিটা কোণ বা থিটা ওয়ান কোণ, আর এই দিকে হচ্ছে আপনার, তাহলে উপাংশটা কি হবে? এক্স অক্ষের দিকের উপাংশ হবে আমাদের ভি কস থিটা এবং ওয়াই অক্ষের দিকের উপাংশ হবে ভি সাইন থিটা। ঠিক আছে। আচ্ছা, এখন এই ভি কস থিটা আর ভি সাইন থিটা, এই দুটো ভ্যালুকে আমরা আমাদের যে ইনিশিয়াল যে ইউ সাইন থিটা ইউ কস থিটা ছিল সেইগুলোর সাথে আসলে রিলেট করতে পারবো। এখন দেখেন তো কিভাবে আমরা সেটাকে রিলেট করতে পারি। তো আমাদের এই ভ্যালুগুলোকে আমরা যদি এভাবে লেখার চেষ্টা করি, তাহলে আমি লিখতে পারবো যে এই এক্স অক্ষ বরাবর যে ভ্যালুটা আছে, যেটাকে ভি কস থিটা বলতেছি, সেই ভি কস থিটা বা এটার নাম দিতে পারি শুধু হচ্ছে আমাদের ভি এক্স। তাহলে এই ভি এক্স সমান হয়ে যাবে, এটার নাম দিয়েছি আমি ভি এক্স, আর এটাকে বলতেছি ভি ওয়াই। তাহলে এই ভি এক্স সমান আমরা কি লিখতে পারবো? এইটা সমান আমরা লিখতে পারবো ইউ কস থিটা। আবার ভি ওয়াই সমান হয়ে যাবে তাহলে ইউ সাইন থিটা মাইনাস জিটি। কেন এটা হলো? কারণ হচ্ছে আমাদের আমরা যে এই ভ্যালুগুলো নিচ্ছিলাম সেটা থেকে ওই ইউ হচ্ছে আমাদের আদি বেগ, তাহলে আর থিটা হচ্ছে আমার আদি কোণ। তাহলে সেখান থেকে আমরা যদি লিখি, তাহলে আমাদের সেই আমরা আসলে অ্যাপ্লাই করেছি ভি ইকুয়াল ভি নট মাইনাস জিটি, এই সূত্রটাকে অ্যাপ্লাই করেছি। এখন যেটা হয়েছে, আমাদের প্রথম ক্ষেত্রে কোনো ত্বরণ নেই দেখে, এক্স অক্ষের দিকে কোনো ত্বরণ নেই, সেহেতু এই ভ্যালুটা 0 হয়ে গেছে, আর দ্বিতীয় অংশে এই ভ্যালুটা রয়ে গেছে। এই তো এই দুইটা সমীকরণ থেকে আমরা আসলে যে কোনো বিন্দুতে বেগটা নির্ণয় করে ফেলতে পারি। ভি ইকুয়াল টু হয়ে যাবে ভি এক্স স্কোয়ার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এই তো এখান থেকে আমরা যে কোনো সময়ের বেগটা নির্ণয় করে ফেলতে পারবো। একইভাবে আমরা যদি আমাদের ইসের কথা বলি, দূরত্ব বের করতে চাই, যে যে কোনো সময়ে দূরত্বটা কেমন হবে প্রাসের, সেই দূরত্বগুলোও আমরা আসলে বের করতে পারবো। আপনারা এইটাই একটু ভালো করে পড়াশোনা করবেন। তো শেষে আমাদের প্রাসের যে মূল যে সমীকরণটা, সেই সমীকরণটা আমি একটু লিখি। তো সেই সমীকরণটা হচ্ছে আমাদের y ইকুয়াল tan থিটা এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার, সরি ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এই তো এই সমীকরণটা আপনারা অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন, কারণ এই সমীকরণটা থেকে আমাদের এমসিকিউতে কোশ্চেন অবশ্যই আসবে। ঠিক আছে, এটা আপনারা শিখবেন। তারপর একইভাবে আপনাদের শিখতে হবে হচ্ছে এইচ ম্যাক্স সর্বাধিক উচ্চতা, তারপর শিখতে হবে আপনাদের উড্ডয়নকাল, সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, টি ম্যাক্স, এই প্রত্যেকটা ভ্যালু আমাদের শিখতে হবে। যেমন এইচ ম্যাক্স হচ্ছে গিয়ে আমাদের ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। একইভাবে টি ইকুয়াল উড্ডয়নকাল টি সমান হবে আমাদের 2v নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। আর টি ম্যাক্স হবে হচ্ছে সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, সেটা হবে হচ্ছে ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি।
ওকে, তাহলে মেইন কথা হচ্ছে আপনাদের প্রাসের যেই সূত্রগুলো আছে সবগুলা ভালো করে শিখতে হবে। যেমন হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশনের যেই প্রাসের যে বড় সূত্রটা আছে দূরত্ব বের করার বা উচ্চতা বের করার, সেই সূত্রটা শিখতে হবে। y ইকুয়াল টু টেন থিটা এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। তারপর হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠার প্রয়োজনীয় সময়, সর্বাধিক উচ্চতা, তারপরে হচ্ছে উড্ডয়নকাল, এবং আরেকটা সূত্র আছে আমরা যেটাকে বলি হচ্ছে আনুভূমিক পাল্লা। এই সূত্রটাও আপনাদের শিখতে হবে, কারণ এটা থেকে আমাদের প্রায় কোশ্চেন আসে। যেমন একটা খুব পপুলার কোশ্চেন হচ্ছে যে কত কোণে একটা বস্তুকে নিক্ষেপ করলে সেটা সব থেকে দূরে যাবে বা সর্বাধিক পাল্লা পাওয়া যাবে। তো সেইটা হবে কি, সেটা আমাদের এই আর এর এই সূত্রটা দিয়ে আমরা বের করব। যেই ভ্যালুটা হচ্ছে আসলে 45 ডিগ্রি। একটা বস্তুকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে সেটি সব থেকে বেশি দূরে যেতে পারবে বা সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করবে। ওকে, তারপরে আমরা চলে যাই। এরপরে আছে ভরবেগ। তো ভরবেগ, ভর এবং বেগের গুণফলকে আমরা ভরবেগ বলতেছি। তো এইটা আপনারা পারবেন, এটা নিয়ে অত সমস্যা নেই, আপনারা পড়াশোনা করবেন। আচ্ছা, তারপরে চলে আসি নিউটনের সূত্রসমূহ। ঠিক আছে, তো নিউটনের যে সূত্র তিনটা আছে সেইগুলো আপনাদের অবশ্যই অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করতে হবে। আপনারা এটা পড়বেন। নিউটনের প্রথম সূত্র জড়তা নিয়ে, তারপর দ্বিতীয় সূত্র আপনাদের এফ ইকুয়াল টু এম এ অথবা ভরবেগের পরিবর্তনের হার, এটা নিয়ে, এবং তৃতীয় সূত্র প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এটাও আপনারা পড়বেন ভালো করে। আচ্ছা, এরপরে চলে আসি বেশ মজার একটা টপিক, যেটা আমার মতে সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক্সের অন্যতম, আজকের লেকচারের অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে গিয়ে ঘর্ষণ। তো ঘর্ষণ নিয়ে বলতে গেলে আপনাদের প্রথমেই শিখতে হবে ঘর্ষণ গুণাঙ্ক কি জিনিস। তো ঘর্ষণ গুণাঙ্ক আমরা মোটামুটি বুঝি, এটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। মিউ ইকুয়াল টু হবে এফ ডিভাইডেড বাই আর। এখন এফ কি আর কি? মিউ হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, এফ হচ্ছে, স্মল এফ হচ্ছে আমাদের এখানে আপনার ঘর্ষণ বল, এবং আর হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বা প্রতিক্রিয়া বল আমরা যেভাবে বলি। তো এটার জন্য আমি একটা আলাদা ইসে চলে যাই। সেটা হচ্ছে আমরা যদি আপনার ঘর্ষণ নিয়ে বলি, ঘর্ষণ আসলে বেশ কয়েক প্রকার। তার মধ্যে আমরা সব থেকে বেশি যেহেতু আসে গতীয় ঘর্ষণ, তো আমি গতীয় ঘর্ষণটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আপনাদের কাছে। ধরেন আমার কাছে এই এই ফ্লোরের উপর এই একটা বস্তু রাখা আছে। ঠিক আছে, এখন এই বস্তুটাকে আমি এই দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, এতে বস্তুটা এই দিকে এ ত্বরণ লাভ করছে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমি এই বস্তুর ত্বরণ বের করতে চাই, যে এ ত্বরণটা পেলাম, এই এ ত্বরণটার সাথে এই গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এবং আমার অভিলম্বিক প্রতিক্রিয়া, এদের সম্পর্কগুলো আসলে কেমন হবে সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করি। তো প্রথমেই আমি যে বলটা প্রয়োগ করেছি সেটাকে ধরে নেই, সেটা হচ্ছে থিটা কোণে আমি বল প্রয়োগ করেছি। তাহলে থিটা কোণে যদি বল প্রয়োগ করি তাহলে এফ এর দুইটা উপাংশ পাওয়া যাবে। এই আনুভূমিক দিকের উপাংশ হবে এফ কস থিটা এবং উলম্ব দিকের উপাংশ হয়ে যাবে এফ সাইন থিটা। আচ্ছা, এবার দেখেন এই যে দুটো উপাংশ পাইলাম, এবার আমার যে ঘর্ষণ আছে, অবশ্যই আমি যে দিকে বল প্রয়োগ করেছি বা আমার যে তল আছে তার বিপরীত দিকে ঘর্ষণ কাজ করবে, তাহলে অবশ্যই ঘর্ষণটা এই দিকে কাজ করবে। ঠিক আছে, আমার যে ঘর্ষণ বল এই বিপরীত দিকে কাজ করতেছে, আমি যে দিকে বল প্রয়োগ করেছি বা হচ্ছে আমার যে তল আছে তার উল্টো দিকে। আর সোজা নিচের দিকে আরেকটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের
ওজন কাজ করবে, ওজনটা সোজা নিচের দিকে কাজ করবে। তাহলে এবার এদেরকে আমরা যদি ব্যালেন্স করার চেষ্টা করি, তাহলে প্রথমেই আমরা শুরু করি আমাদের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে। তো গতীয় ঘর্ষণ গুণাঙ্কের কথা যদি বলি, তাহলে দেখেন সেটাকে কি লিখতে পারবো, মিউ অথবা মিউকে ইকুয়াল এফ কে ডিভাইডেড বাই আর, যেটা থেকে আমরা এটাকে লিখে দিলাম এফ কে ইকুয়াল মিউ কে ইন্টু আর। এখন এই আর আমি কিভাবে পাবো? এই অভিলম্বিক প্রতিক্রিয়া হবে আমার এই বিন্দুতে নিট কতখানি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এখন এই বিন্দুতে আমার ওজন কাজ করতেছে নিচের দিকে এমজি, আর উল্টো দিকে উপর দিকে কাজ করতেছে এফ সাইন থিটা। তাহলে আর এর ভ্যালুটা কি হবে? আর হয়ে যাবে আমাদের আর ইকুয়াল টু আমরা লিখতে পারবো এম জি মাইনাস এফ সাইন থিটা। এটা হচ্ছে আমাদের আর। আচ্ছা, তাহলে আর এর ভ্যালুটা আমি এই পয়েন্টটা যদি বসাই, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে এফ কে ইকুয়াল মিউ কে ইন্টু এম জি মাইনাস এফ সাইন থিটা। এই আচ্ছা, এবার আরেকটা ভ্যালু রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা যে এ ত্বরণে এই বস্তুটাকে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছি, সেই এ ত্বরণটা এটার মধ্যে কিভাবে কাজ করবে। তো এই এ ত্বরণটা কাজের ব্যাপারটা হচ্ছে, আমাদের সামনের দিকে কি কি বল আছে? আমাদের সামনের দিকে বল কাজ করতেছে এফ কস থিটা আর ত্বরণ, আর উল্টো দিকে কাজ করতেছে কি আমাদের গতীয় ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের এফ কস থিটা, সরি আমাদের এফ কস থিটা মাইনাস এফ কে ইকুয়াল আমরা লিখে দিতে পারবো আমাদের ত্বরণ, ত্বরণের জন্য বল। তাহলে পুরোটা কি হয়ে যাবে? এ ইকুয়াল হয়ে যাবে এফ কস থিটা মাইনাস এফ কে ডিভাইডেড বাই এ সমান এফ কস থিটা মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। তো সেখান থেকে আমরা চাইলে এফ কে এর ভ্যালুটা যেহেতু আগে বের করেছিলাম, তো সেখান থেকে আমরা এটাকে এখানে এনে যদি ইনপুট করি, তাহলে দেখি পুরো ভ্যালুটা আসলে কেমন হয়। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল এফ কস থিটা মাইনাস এই এফ কেটাকে আমরা লিখে ফেলতে পারি মিউ কে ইন্টু এম জি মাইনাস এফ সাইন থিটা ডিভাইডেড বাই এম। এটা হয়ে যাবে ত্বরণ। তো আমরা চাইলে এটাকে কিছুটা ইজিয়ার করতে পারি, সেটা হচ্ছে যদি আমাদের কোণ থিটা 0 ডিগ্রি হয়, অর্থাৎ আমরা যদি আনুভূমিকের সাথে বল প্রয়োগ করি, তাহলে দেখি কি হয়। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে আমাদের এটা কি হয়ে যাবে দেখেন, এ ইকুয়াল এফ কস 0 ডিগ্রির মান 1, সো কস 1, সো এটা লেখা লাগবে না, কস 0 1 হয়ে যাবে, মাইনাস মিউ কে এফ সাইন থিটা, এফ সাইন থিটার ভ্যালুটাও কত হয়ে যাবে? এফ সাইন 0 ডিগ্রি অর্থাৎ 0, তো পুরোটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের থেকে যাবে এম জি ডিভাইডেড বাই এম, মিউ কে এম জি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ত্বরণ। ঘর্ষণ, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যদি থাকে, তাহলে সেই বস্তুটার ত্বরণ হবে এইরকম। তো আপনাদের এই টপিকসটা অবশ্যই অবশ্যই খুব ভালো করে বুঝে তারপর যেতে হবে। আপনি আপনার কাছে যে বই সামনে পান, সে বইটা থেকে এই টপিকসটা খুব সুন্দর করে শিখে তারপরে হচ্ছে আপনারা পরীক্ষার হলে বসবেন। কারণ হচ্ছে এই টপিকসটা কিছুটা যেহেতু টেকনিক্যালি টাফ, সেহেতু প্রায় এইচএসসি পরীক্ষায় পর্যন্ত আসে। সো অবশ্যই আপনাদের বিসিএস পরীক্ষায় আসবে আশা করছি। তো আপনারা এই ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ
এই টপিক্সটা খুব সুন্দর করে বুঝে তারপরে ক্লাসে বসার চেষ্টা করবেন বা পরীক্ষায় বসার চেষ্টা করবেন। আমি এছাড়াও গতীয় ঘর্ষণ আছে, তারপর হেলানো হেলানো তলের জন্য আহ, ত্বরণ, ঘর্ষণ যুক্ত হেলানো তলের ত্বরণ, এই টপিকগুলো আপনাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আমরা নেক্সট টপিকসে গেলাম। আচ্ছা, এরপর আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা আহ, ধরে নিতে পারেন যে এই টপিকস থেকেও পরীক্ষায় কোশ্চেন আসবে, সেটা হচ্ছে ঘর্ষণ, সরি, সংঘর্ষ। তো এই সংঘর্ষ টপিকসটা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসার একটা ভালো সম্ভাবনা আছে, যেহেতু টপিকসটা মোটামুটি কঠিন। তো আপনারা প্রথমেই শিখবেন যে সংঘর্ষ দুই প্রকার যে আমরা জানি, সেই দুই প্রকার একটা একটা থেকে ডিফারেন্সিয়েট কিভাবে করা যায়। আহ, স্থিতিস্থাপক ঘর্ষণ, স্থিতিস্থাপক সংঘর্ষ কি, আর হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ কি, এই দুইটাকে ডিফারেন্সিয়েট করার প্রধান হাতিয়ার হচ্ছে আমাদের একটিতে আপনার গতিশক্তি সংরক্ষিত থাকবে, আরেকটিতে গতিশক্তি সংরক্ষিত থাকবে না। বাট যে কোনো ধরনের সংঘর্ষ হোক, এতে অবশ্যই ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে ওই সূত্র দুইটা আপনি লিখে, দরকার হয় ম্যাথ যদি আসে আপনাকে যদি বলে যে এইটি কোন ধরনের সংঘর্ষের উদাহরণ, তাহলে আপনি শুধুমাত্র গতিশক্তির যে কি বলা যায়, গতিশক্তির যেই সংরক্ষণশীলতা সেটা দেখা দিলেই আসলে পারা যাবে। যদি আমি লিখি গতিশক্তির সংরক্ষণশীলতা, সেটা কেমন হবে দেখি। তো গতিশক্তির সংরক্ষণশীলতা হবে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়াল হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। তো যদি আপনাকে কিছু সিচুয়েশন দেয়া থাকে এবং বলে যে আপনি দেখান গতিশক্তির সংরক্ষণশীলতা, আহ, মানে এটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ কিনা বা অস্থিতিস্থাপক সংঘর্ষ, তখন আপনি এই সূত্রটা বসিয়ে ভ্যালুগুলোকে ক্রস চেক করে দেখবেন যে কোনটার সাথে এটা মিলে, যেটার সাথে মিলবে সেটাই হয়ে যাবে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ। আর না হয় যদি না মিলে, সেটাকে আমরা বলে দিতে পারবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, এরপরে আমরা যদি চলে যাই আরেকটা এখানের খুব দরকারি টপিক, সেটা হচ্ছে গিয়ে আমাদের দ্বিমাত্রিক যদি সংঘর্ষের কথা বলি, তো দ্বিমাত্রিক সংঘর্ষে অবশ্যই উপাংশগুলোর ভ্যালু সমান থাকবে। যেমন আমরা নর্মাল যে সংঘর্ষ জানি তার সাথে এটার কিছুটা পরিবর্তন আছে। আমি একটু দ্বিমাত্রিক সংঘর্ষের সূত্র দুটো লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো দ্বিমাত্রিক ভরবেগ সংরক্ষণের সূত্র হবে m1 u1 cos θ1 প্লাস m2 u2 cos θ2 ইকুয়াল m1 v1 cos θ3 প্লাস m2 v2 cos θ4। এই একটা সমীকরণ। আর দুই নম্বর একটা সমীকরণ হয়ে যাবে m1 u1 sin θ1 প্লাস m2 u2 sin θ2 ইকুয়াল m1 v1 sin θ3 প্লাস m2 v2 sin θ4। ওকে, এই দুইটা হবে হচ্ছে আমাদের দ্বিমাত্রিক ভরবেগ সংরক্ষণের সূত্রের জন্য। যদি দুইটা বস্তু একটা একসাথে
সংঘর্ষে লিপ্ত হওয়ার পর দুটো দুই দিকে চলে যায়। নর্মালি আমরা সংঘর্ষের পর একই দিকে বা এক মাত্রায় থাকে, কিন্তু যদি এক মাত্রায় না থেকে দুই মাত্রায় বা দ্বিমাত্রিক হয়, যে একটা একটার সাথে সংঘর্ষে লিপ্ত হলে একটা এই দিকে চলে গেছে একটা এই চলে গেছে, তখন তাদের বেগ বা হচ্ছে যে কোন দিকে যাচ্ছে কত বেগে সেইগুলো বের করার জন্য আমরা আসলে এই দ্বিমাত্রিক ভরবেগের এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা দরকারি সূত্রতে আমরা চলে আসি, সেটা হচ্ছে আহ, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের শেষ বেগের সূত্র। এটা খুব দরকার, আমাদের প্রায় পরীক্ষায় আসে। সূত্র দুইটা একটু বড় বড়, কিন্তু তারপরেও যেহেতু পরীক্ষায় আসে আমাদের এই দুটো সূত্র খুব ভালো করে শিখে বুঝে তারপরে যেতে হবে। দেখেন, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের শেষ বেগ, ঠিক আছে, আমি এখানে লিখি যেহেতু একটু জায়গা কম আছে। একমাত্রিক স্থিতিস্থাপক তাহলে প্রথমটাকে v1 নাম দিলাম, v1 ইকুয়াল টু হয়ে যাবে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2, আর v2 হয়ে যাবে 2m1 divided by m1 plus m2 into u1 plus m2 minus m1 divided by m1 plus m2 into u2। তো সূত্র দুইটা একটু বড় দেখতে, কিন্তু আপনাদের এই দুটো সূত্র একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের শেষ বেগ সমূহ, দুইটা বস্তুর শেষ বেগ বের করার জন্য। তো অত বেশিও কঠিন না যদি একটু টেকনিক্যালি মনে রাখতে পারেন। যেমন সবগুলোরই নিচে m1 প্লাস m2 আছে, উপরে প্রথমটা m1 মাইনাস m2, দ্বিতীয়টায় হচ্ছে পরের পার্টে m2 মাইনাস m1, আর প্রথমটার ডান পার্টে 2m2, ওটাতে বাম পার্টে 2m1। তো এভাবে মনে রাখতে পারেন। এখন এই একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষে আমরা মাঝে মধ্যে বিভিন্ন সিচুয়েশন দিয়ে দেই পরীক্ষায়। যেমন হচ্ছে যে একটা অনেক বড় বল একটা ছোট বল বা একটা ছোট বস্তুকে আঘাত করলে বা ছোট বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে তারপর তাদের শেষ বেগ কেমন হবে। একইভাবে একটা ছোট মার্বেল যদি বড় একটা দেয়ালে আঘাত করে তাহলে এরপর মার্বেলটার কি অবস্থা হবে, দেয়ালটার কি অবস্থা হবে। এরকম বেশ কিছু বিশেষ ক্ষেত্র আছে, এইগুলো আপনারা অবশ্যই অবশ্যই শিখে যাবেন। এইগুলো পরীক্ষায় আসার একটা ভালো সম্ভাবনা আছে। সংঘর্ষের বিশেষ ক্ষেত্রগুলো যে স্পেশাল যে কেসগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা শিখবেন। আচ্ছা, এরপরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এরপর আছে আমাদের কৌণিক গতি। আমরা এরপরে কৌণিক গতি নিয়ে একটু কথাবার্তা বলি। মোটামুটি রৈখিক গতির পার্টটা শেষ হয়েছে। তো রৈখিক গতি থেকে আপনাদের যেই জিনিসগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলার চেষ্টা করেছি। তার মধ্যে একটা ছিল হচ্ছে আপনাদের সংঘর্ষ, একটা ছিল ঘর্ষণ, এবং আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আপেক্ষিক বেগ। আমি দেখি এই স্লাইডগুলো শেষ করতে পারলে আপেক্ষিক বেগ নিয়েও আপনাদেরকে কিছুটা বলার চেষ্টা করব। তো আমরা কৌণিক গতিতে চলে আসছি। কৌণিক গতির প্রথমেই আছে কৌণিক সরণ বা কোণ। তো আমরা এটা মোটামুটি জানি এবং পারি এস ইকুয়াল টু আর থিটা, এই সূত্রটা দিয়ে আমরা শিখে ফেলতে পারবো যে যদি আমার কোন একটা বস্তু ঘূর্ণনরত বস্তু, সেটা হচ্ছে আর কেন্দ্র থেকে আর দূরত্ব নিয়ে ঘুরে, তখন এবং সেটার আমরা হচ্ছে সরণ যদি বের করতে বলে তাহলে এই সূত্র দিয়ে বের করতে পারবো। এরপর চলে আসি কৌণিক বেগ। তো কৌণিক বেগ হচ্ছে আমাদের
রৈখিক বেগের সাথে একটা খুব ভালো কোরিলেশন আছে এই কৌণিক বেগের। তো আমরা ওমেগা সেটাকে জানি যে ওমেগা হচ্ছে আমাদের কৌণিক বেগ। তো ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। এছাড়া ওমেগার আরও কয়েকটা আসলে সূত্র আছে, যেমন ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, 2 পাই/টি, এগুলো দিয়ে আমরা কৌণিক বেগ বের করতে পারি। অথবা আমি যদি আরেকটা সূত্র বলার চেষ্টা করি, সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল 2 পাই/টি। যদি আমার পুরো রোটেশনটার কথা বলি, যে একটা বস্তু এখান থেকে ঘুরে ঘুরে পুরো বৃত্তটা ঘুরে বা বৃত্তাকার পুরো পথটা ঘুরে আবার এই বিন্দুতে আসলো, তাহলে সে আসলে কতখানি কোণ অতিক্রম করছে? সে আসলে এই পুরোটা ঘুরে আসলে সে অতিক্রম করতেছে আপনার 2 পাই বা 180 ডিগ্রি, সরি 360 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে এই 360 ডিগ্রি কোণ কত সময় অতিক্রম করতেছে? সে এইটা অতিক্রম করতেছে টি সময়। তাহলে আমরা যদি ঐকিক নিয়মে লিখি টি সেকেন্ডে অতিক্রম করে 2 পাই কোণ, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে 2 পাই/টি। তাহলে কত হয়ে যাবে? এই 2 পাই/টি হচ্ছে আমাদের কৌণিক বেগ। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের কৌণিক বেগ। আচ্ছা, তারপরে আমরা চলে যাই কৌণিক ত্বরণ। একইভাবে কৌণিক ত্বরণটাকেও আমরা আমরা যে রৈখিক ত্বরণ শিখেছি তার সাথে সম্পর্কিত করেও লিখতে পারা যায়। সেটা হচ্ছে এ ইকুয়াল কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণ এ ইকুয়াল টু আলফা আর। এইটা দিয়েও আমরা লিখতে পারি, অথবা আমরা এ ইকুয়াল টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইডেড/টি বা ডেল টি এভাবে লিখতে পারি। তো এইভাবে করে আমরা কৌণিক ত্বরণকে বের করতে পারবো। আচ্ছা, এরপর চলে আসি টর্ক। টর্কটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা মোটামুটি শিখে যান। তো টর্ক হচ্ছে টাউ দ্বারা প্রকাশ করি। টাউ ইকুয়াল টু, এখানে আমরা আর এফ দিয়েছি, আর আমাদের আরও একটা খুব দরকারি আছে, টাউ ইকুয়াল আমরা জানি আই আলফা। এই সূত্রটাও আমাদের কাজে লাগে। একইভাবে এখানে কৌণিক ভরবেগ দেওয়া আছে আর ক্রস পি, তো সেটাও আমাদের লাগে। আরেকটা লাগবে এল ইকুয়াল টু আই ওমেগা। ঠিক আছে, এই সূত্রটাও আমাদের এখানে কাজে লাগবে। আচ্ছা, ওকে, এরপর চলে আসি কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগকে আমি আগেই আসলে কিছুটা দেখানোর চেষ্টা করেছি, তাও এখানে আরেকটু দেখাই। সেটা হচ্ছে এল কৌণিক ভরবেগ এম ভি আর। আচ্ছা, দেখেন তো কৌণিক ভরবেগকে আমরা নর্মালি লিখি হচ্ছে আর পি। তাহলে একইভাবে আর পি মানে হচ্ছে আমাদের এম ভি, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এম ভি আর, এভাবে লিখতে পারি। অথবা আমরা চাইলে কৌণিক ভরবেগকে আমাদের যে আই ওমেগা সেভাবেও লিখতে পারি। একই কথা, আমরা দুটো দিয়েই আসলে এটাকে শিখবো। ওকে, কৌণিক ভরবেগটা একটু আপনারা পড়বেন, কোনটার দিক কোন দিকে সেটা একটু শেখার চেষ্টা করবেন, কারণ এটা পরীক্ষায় আসে। আচ্ছা, এরপর মোটামুটি আরেকটু বেশি দরকারি একটা টপিক আমরা আসলাম, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। তো জড়তার ভ্রামক দুইভাবেই আমরা জানি, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার অথবা সামেশন অফ এম আর স্কোয়ার, মানে ক্ষুদ্র প্রত্যেকটা বিন্দুর ভর এবং সেগুলা আমরা যেই অক্ষ বরাবর ঘুরতেছে বা অক্ষের সাপেক্ষে ঘুরতেছে তার থেকে যে দূরত্ব, তার বর্গের গুণ, তার বর্গের সাথে ওই বিন্দুগুলোর গুণফল, এবং পুরোটার আমরা যে সমষ্টি নিই, তাহলে আসলে জড়তার ভ্রামক পাবো। আর জড়তার ভ্রামকের সংজ্ঞাটা আপনারা ভালো করে শিখবেন, কারণ জড়তার ভ্রামকের সংজ্ঞা মাঝে মধ্যে আসতে পারে। তো এখানে এরপরে আমি যেটা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনার রৈখিক গতি আর হচ্ছে ঘূর্ণন গতির যে সম্পর্ক, সেইটা বা হচ্ছে যে রৈখিক গতিতে সূত্রগুলো যেভাবে কাজ করে,
আমাদের এই ঘূর্ণন গতিতেও একই ধরনের বা একই স্টাইলে কাজ করে, ঠিক আছে। তো এইটা আমরা একটু এখানে দুইটার পাশাপাশি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আপনার রৈখিক গতিতে যেটা এস ইকুয়াল টু ভিটি বা এক্স ইকুয়াল টু ভিটি, এখানে সেটা থিটা ইকুয়াল টু ওমেগা টি এভাবে করে লিখতে পারি। আবার ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এখানে সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। চেঞ্জগুলো হচ্ছে আমাদের ভি গুলো চেঞ্জ হয়ে যাবে, ওমেগাতে চেঞ্জ হবে, তারপরে ভি নট গুলো হয়ে যাবে ওমেগা নট, থিটা হয়ে যাবে এস, আর এ হয়ে যাবে আলফা, আর আর কি আছে, আর হচ্ছে আমাদের আছে দূরত্ব এস বা এক্স, সেটা হয়ে যাবে থিটা। এগুলো পরিবর্তন হবে। আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা ম্যাথ বা এমসিকিউর কথা যদি বলি, সেটা হচ্ছে একটা ফ্যান ঘুরতেছে, আপনার ফ্যানের ইনিশিয়াল বেগ দেয়া আছে, বা বলল যে একটি ফ্যান 5 মিনিটে 1000 বার ঘুরে ফ্যানের সুইচ অফ করলে সেটি 30 সেকেন্ড পর থেমে যায়, তাহলে ঘোরার আগে ফ্যানটি, সরি, বন্ধ হওয়ার আগে ফ্যানটি কতবার ঘুরবে। এই প্রবলেমটা আসার একটা ভালো সম্ভাবনা আছে, এইটা আপনারা একটু শিখবেন যে ফ্যান থেমে যাওয়ার পূর্বে কতবার ঘুরবে, ঠিক আছে। এটাই ঘূর্ণন গতির সূত্রগুলো দিয়ে আমরা বের করার চেষ্টা করব। আচ্ছা, তারপরে যাই। এরপরে আমি কয়েকটা বস্তুর আসলে জড়তার ভ্রামক দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের এইখানে আমি মনে হয় 8টা দিয়েছি, আরও অনেকগুলো আসলে শিখতে হবে, কমপক্ষে 15টা 10টা 15টা আপনাদের মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে। তো এর মধ্যে আমি কয়েকটা কথা যদি বলি, সেটা হচ্ছে প্রথমেই ডান দিক থেকে যাই, ডান দিকের উপর থেকে। সেটা হচ্ছে যদি কোনো একটা দণ্ডের মাঝ বরাবর বা হচ্ছে যদি ভরকেন্দ্র যদি তার ঘূর্ণনক্ষ হয়, তাহলে সেটার জড়তার ভ্রামক হবে m l² / 12। আবার যদি এক প্রান্ত হয়, বস্তুটার এক প্রান্ত দিয়ে যদি ঘুরে, ঘূর্ণনক্ষটা এক প্রান্ত হয়, সে এভাবে করে ঘুরতেছে, তখন তার জড়তার ভ্রামক হয়ে যাবে m l²/3। এক প্রান্ত দিয়ে মাঝ বরাবর যদি ঘুরে তাহলে হবে m l²/12। একইভাবে যদি আমার একটা সলিড স্ফিয়ার হয়, মানে আমার একটা নিরেট গোলক হয়, সেই নিরেট গোলকটা যদি ঘুরে ভরকেন্দ্র দিয়ে, তাহলে তার বেলায় জড়তার ভ্রামক হবে 2/5 m r²। আর যদি ফাঁপা গোলক হয়, ফুটবলের মতো কিছু, সেইটার ভরকেন্দ্র যদি ঘূর্ণনক্ষ হয়, তাহলে সেটার বেলা হবে 2/3 m r²। এরপরে আমরা রিং বা হুপের কথা বলতেছি। যদি রিং এর বেলায় হয়, তাহলে সেটা তার কেন্দ্র দিয়ে যদি ঘুরে, তাহলে সেইটার জড়তার ভ্রামক হবে m r²। আর যদি তার এক প্রান্ত দিয়ে বা হচ্ছে তার ব্যাসার্ধ দিয়ে, ব্যাস দিয়ে ঘুরে, তাহলে সেটা হবে m r²/12, ঠিক আছে। এছাড়া আপনারা আয়তাকার পাতের জন্য, আয়তাকার পাতের এক প্রান্ত দিয়ে ঘুরলে জড়তার ভ্রামক কেমন হবে, আয়তাকার পাতের ভরকেন্দ্র দিয়ে যদি যায় তাহলে জড়তার ভ্রামক কেমন হবে, এইগুলো একটু শিখবেন, ঠিক আছে। আমি যদি দু একটা বলে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আয়তাকার পাতের যদি ভরকেন্দ্র ঘূর্ণনক্ষ হয়, তাহলে এটার বেলায় সূত্রটা হবে আপনার I ইকুয়াল m ডিভাইডেড বাই, সরি, m/12 l² প্লাস b²। এই এখন কোনটা কি, এটা হচ্ছে বি, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, দৈর্ঘ্য এল, প্রস্থ বি। আবার উপরেরটা কথা যদি বলি, এক প্রান্ত দিয়ে যদি যায়, তাহলে হয়ে যাবে I ইকুয়াল m/3 l² প্লাস b², ঠিক আছে। এই হয়ে যাবে আমাদের
জড়তার ভ্রামকের বিভিন্ন বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক এবং বিভিন্ন অক্ষের সাপেক্ষে। আচ্ছা, তারপরে আমরা দিয়েছি কৌণিক ভরবেগ সংরক্ষণ। আপনারা এইটার সাথে বেশ পরিচিত। তো কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এল ইকুয়াল টু ধ্রুবক বা কে, যেভাবে আমরা লিখি আর কি। তো এখন এটাতে আমরা বলতে পারি এল ইকুয়াল হচ্ছে আমাদের আই ওমেগা, এল ইকুয়াল আই ওমেগা। তো সেখান থেকে আমরা যদি একাধিক হয় তাহলে লিখতে পারি I1 ওমেগা 1 ইকুয়াল I2 ওমেগা 2। তো এই সূত্র দিয়ে যে বস্তুর জড়তার ভ্রামক বেশি সেটার কৌণিক বেগ হবে কম, আর যেটার জড়তার ভ্রামক কম সেটার কৌণিক বেগ হবে বেশি। এই জন্য এই যে লোকটি দেখেন একটা চেয়ারে ঘুরতেছে, তো ইনি যখন হাত প্রসারিত করে দিচ্ছেন তখন আস্তে ঘুরতেছেন, আর যখন হাত সংকুচিত করতেছেন তখন দ্রুত ঘুরতেছেন। তো এই ধরনের এমসিকিউ আসার একটা সম্ভাবনা আছে। আপনারা এটা পড়বেন যে কোনো ব্যালে ডান্সার প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে 100 বার ঘুরে, তার ওজন এত, তার হাত প্রসারিত করলে এত দূর যায়, তাহলে সে যদি হাত সংকুচিত করে রাখে তাহলে সে প্রতি মিনিটে কতবার ঘুরবে। এই ধরনের সমস্যা আমাদের আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টপিকসে চলে আসি, সেটা হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতা। ঠিক আছে, তো এই কাজ শক্তি ক্ষমতায় আমরা মোটামুটি বেশ পরিচিত এই জিনিসের সাথে, কারণ হচ্ছে আমাদের সব থেকে একটা স্ট্রং জোন হচ্ছে এই কাজ শক্তি ক্ষমতা। এই চ্যাপ্টারটা মোটামুটি আমরা সবাই বুঝি বা পারি। তো এই চ্যাপ্টারটা আপনারা থরলি পড়ার চেষ্টা করবেন। চ্যাপ্টারের যেই প্রবলেমগুলো আছে, যেমন কাজ শক্তি ক্ষমতা সব থেকে ইম্পর্টেন্ট টপিকস হবে হচ্ছে আপনার কর্মদক্ষতা বের করা, অথবা ওই যে আমাদের যে পাম্পের যে অঙ্ক, এই ধরনের প্রবলেম ইন্টার সম্পর্কিত হলেও এইগুলো আসতে পারে। তো যেহেতু আমরা পার্ট ওয়ানটাকে একটু বেশি গুরুত্ব দিব, কারণ পার্ট ওয়ান আমাদের এই ইন্টার সম্পর্কিত, ইন্টার রিলেটেড, এইচএসসি রিলেটেড। তো এখানে আপনি মার্ক বেশি পাওয়ার সম্ভাবনা আছে বা বেশি মার্ক পেতে পারবেন, কারণ এখান থেকে আপনাদের 50% কোশ্চেন আসবে। তো এখানে আপনি যদি ভালো করতে পারেন অবশ্যই আপনার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আপনার চেষ্টা করবেন যে ইন্টারের বই যে দুইটো বই আছে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, এই দুইটা বই একটু ভালো করে পড়ে ফেলতে, অথবা অন্য কোনো জায়গা থেকে যদি ম্যানেজ করতে পারেন অন্য কোনো বই, এই যে অনার্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বইগুলো, সেগুলো হলেও হবে। তো এগুলো থেকে আপনাদের পার্ট ওয়ানের যেই চ্যাপ্টারগুলো আছে এগুলো যাতে আপনারা খুব ভালো করে পড়তে পারেন, কারণ এখান থেকেই আমাদের নাম্বার বেশি তোলার আসলে সুযোগ আছে। এখানে আমরা আমরা ইন বেসিক বলতে আসলে দেখা যায় যে ফিজিক্সের স্টুডেন্টদের বেসিক বলতে ইন্টারের এই পড়াশোনাগুলো। তো ইন্টারটা যদি আপনারা ভালো করে চালাতে পারেন বা হচ্ছে যে ভালো করে পড়তে পারেন, তাহলে অবশ্যই এই 50 মার্কের মধ্যে 50 পেয়ে যেতে পারেন। তো আপনারা চেষ্টা করবেন যে এইগুলো একটু বেশি ভালো করে পড়তে। ঠিক আছে, আমরা আবার চলে আসি আমাদের স্লাইডে। দেখেন, কাজ শক্তি ক্ষমতার প্রথমে আমাদের কাজের কথা বলা আছে। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আপনার আম, অপরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এবং দ্বিতীয়টা আছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো আমাদের কাজের যে সূত্র সেটা হলেই আসলে হয়ে যাবে W=Fs, অথবা আমরা লিখতে পারি, সরি, লিখতে পারবো W=F.S, এভাবে লিখতে হবে। তো অথবা আমরা আরেকভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন F/ds। তো পরিবর্তনশীল বল দ্বারা যদি দরকার হয় তো এটা আমরা দিব। তো
তো এরপরে আছে হচ্ছে ধ্রুব ও পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এখানে দিয়েছে। তো আমরা এইগুলা তিনটা আসলে আপনারা শেখার চেষ্টা করবেন। সেই তিনটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ তিনটা উপায়। তিনটা কি কি আমি একটু লিখে দেই। পরিবর্তনশীল বলের জন্য এক হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, 2 নম্বর হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, এবং 3 নম্বরে হচ্ছে তড়িৎ বল দ্বারা কৃত কাজ। তো এই তিনটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্র আপনারা অবশ্যই শিখে যাবেন। এই তিনটা পরীক্ষায় আসে, আপনারা এই তিনটা শিখবেন, অবশ্যই এগুলো থেকে অ্যান্সার করতে পারবেন। এরপরে আছে শক্তি। শক্তি দুই প্রকার, আমাদের গতিশক্তি আর বিভব শক্তি। তো এই দুইটার সূত্র আপনারা অলওয়েজ জানেন। আর এখানে ওই যে আমরা একটা স্লাইডে গতিশক্তি আর বিভব শক্তি দেখানোর চেষ্টা করেছি। গতিশক্তির সূত্র হাফ এম ভি স্কোয়ার, বিভব শক্তি আমাদের mgh। এটা হচ্ছে। তারপরে শক্তি সংরক্ষণশীলতা নীতি, এটা এমসিকিউ আসলে আসার একটা সম্ভাবনা আছে। সেটা হচ্ছে যে আমরা যদি 10 মিটার উঁচু থেকে একটা বস্তুকে ছেড়ে দিই, তাহলে কোথায় তার গতিশক্তি বিভব শক্তি সমান হবে, অথবা অর্ধেক হবে, অথবা ডাবল হবে। এই ধরনের প্রবলেম আসলে আসতে পারে। তো আপনারা এটা একটু শিখে যাবেন। আমি সমানটা একটু দেখা যায় যে কোথায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে, এই ধরনের যদি একটা প্রবলেম আসে। আমাদের এখানে মোটামুটি আমি ধরে নিই তাহলে যে এই বি বিন্দুতে, আমাদের যে বি বিন্দু, সেই বিন্দুতে হচ্ছে বিভব শক্তি গতিশক্তির সমান হবে। তাহলে আমরা বিভব শক্তি সবসময় হিসাব করব, বা বিভব শক্তির উচ্চতা হিসাব করব নিচ থেকে উপরে, আর গতিশক্তির জন্য উচ্চতা বা দূরত্ব হিসাব করব উপর থেকে নিচে কতখানি নামলো। তাহলে বি বিন্দুর জন্য আমি যদি বিভব শক্তির কথা বলি, বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান হয়ে যাবে এম জি, শেষে থেকে দেখেন নিচ থেকে উপরেরটা হবে উচ্চতা এইচ মাইনাস এক্স। আর গতিশক্তিটা কি হয়ে যাবে, গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, সেখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2g, উপর থেকে কতখানি নেমেছে 2g এক্স নেমেছে। এখন ইউ যদি 0 হয়, এটা থাকবে 2g এক্স, ভি স্কোয়ারের ভ্যালু হতে ই কে সমান কত হয়ে যাবে, হাফ হাফ কাটা দিলে এম জি এক্স। এই তাহলে প্রশ্ন মতে আমাদের কি বলেছে যে বিভব শক্তি গতিশক্তির সমান, তাহলে ইপি সমান ই কে, তাহলে চলে আসবে এম জি এইচ মাইনাস এক্স ইকুয়াল এম জি এক্স। এম জি যদি কাটা দেই তাহলে থাকে এইচ মাইনাস এক্স ইকুয়াল এক্স। তো সেখান থেকে আমরা কি লিখতে পারি, এইচ ইকুয়াল টু টোয়াইস এক্স, অতএব এক্স ইকুয়াল টু এইচ ডিভাইড বাই টু। অর্থাৎ অর্ধেক উচ্চতায় যদি 10 মিটার উপর থেকে আমরা ফেলি, তাহলে 5 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে। এখন যদি বলতো যে কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, ধরেন আমার কোশ্চেনটাতে বললাম গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে কি হবে, গতিশক্তির দ্বিগুণ কোথায়, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। এখন তাহলে গতিশক্তির দ্বিগুণ, গতিশক্তি গুণ 2, এই জাস্ট এই একটা পরিবর্তন হবে, আর কোনো চেঞ্জ নাই। তাহলে দেখেন কি চলে আসবে, এইটা হয়ে যাবে 3h ডিভাইড বাই 3। এই একটা জায়গায় চেঞ্জ করে দিলে আমাদের হয়ে যাবে।
বিভব শক্তি গতিশক্তি সমান বললে ইপি সমান ইকে, যেহেতু আমাদের বলতেছে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে ইকে গুণ 2 সমান ইপি। আর যদি অন্য কিছু বলে এরকম করে আমরা পরিবর্তন করে করে প্রত্যেকটাতে লিখতে পারবো। ঠিক আছে। নেক্সট স্লাইডে আমরা যাই। এরপরে আছে ক্ষমতা। ক্ষমতা ডব্লিউ ইকুয়াল টু পিটি। আর যদি আমরা এগুলোকে আর একটু এলাবোরেট করি তাহলে লিখতে পারি এম জি এইচ বাই টি, অথবা যদি গতিশীল হয় তাহলে হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই টি, এটাও লিখতে পারি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যদি আমার ধ্রুব বেগে কোনো একটা বস্তু উপর দিকে উঠতে থাকে তখন সেটার বেলায় পি ইকুয়াল টু এফ ভি, এই সূত্রটা অ্যাপ্লাই করবো, যেখানে ভি হচ্ছে কি ধ্রুব বেগ। আচ্ছা, ওকে, এখানে তাহলে আরেকটু আমরা অ্যাড করে যাই। সেটা হচ্ছে আমাদের ক্ষমতার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কর্মদক্ষতা, পি আউট ডিভাইডেড বাই পি ইন ইন্টু 100%। এটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই অবশ্যই আপনারা শিখে যাবেন। কর্মদক্ষতা সমান পি আউট বাই পি ইন ইন্টু 100%, আর যদি কাজ দিয়ে বলে ডব্লিউ আউট ডিভাইড বাই ডব্লিউ ইন ইন্টু 100%। তো আমরা এটা দিয়ে অনেক অনেক ম্যাথ আসলে শিখি, যেমন কুয়ার পানি উঠানো, এই ধরনের প্রবলেমগুলো খুব পপুলার। তো আপনারা এই কুয়া খালি করার যেই ম্যাথগুলো সেগুলো করার চেষ্টা করবেন, এবং ওখানের যেই কখন কোন উচ্চতাটা বসে, কার্যকর উচ্চতা বা ভারকেন্দ্রের সরণ কখন বসবে, কখন 2 ভাগ হবে, h/2 হবে, কখন h থাকবে, এটা আপনারা একটু মনোযোগ দিয়ে এই ধরনের কয়েকটি ম্যাথ করে তারপরে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্য। ঠিক আছে, তো কাজ শক্তি উপপাদ্যতে আমরা আর আলাদা করে খুব বেশি না বলি। সেটা হচ্ছে যে আপনার কৃত কাজ, এটা হবে হচ্ছে ওই বস্তু দ্বারা ওই বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তো আপনি একটা বস্তুর উপর বল প্রয়োগ করলেন, বা একটা বস্তু চলতেছে তার উপর বল প্রয়োগ যদি করা হয় তাহলে তার বেগের যে পরিবর্তন হবে এর ফলে তার গতিশক্তির একটা পরিবর্তন হবে। এই গতিশক্তির পরিবর্তন থেকে আমরা হচ্ছে কৃতকাজ বের করতে পারবো। ঠিক আছে, যেটাকে আমরা লিখি ডব্লিউ ইকুয়াল টু ডেল ইকে, এভাবে করে লিখে দিলে হবে, যেটা আমার এখানে একটু একটা স্লাইডে দেওয়া আছে। এরপর শেষে আমরা চলে আসি সংরক্ষণশীল আর অসংরক্ষণশীল বল। তো সংরক্ষণশীল বলের বেলায় হচ্ছে আপনার কোনো একটা কাজ ঋণাত্মক হয়ে আবার আগের অবস্থায় ফেরত আসতে পারবে, আর এতে করে মানে মোট নিট কাজ শূন্য হবে। আর উল্টো দিকে অসংরক্ষণশীল বলের বেলায় সেটা হচ্ছে আবার আগের পথে আসলেও সেটাতে কিছু পরিমাণ আপনার কাজ ব্যয়িত হবে, এজন্য সেটা শূন্য হবে না। যেমন আমরা উদাহরণ দিয়ে যদি বলি, আমাদের সংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে মহাকর্ষ বল, এবং অসংরক্ষণশীল বলের একটা উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, তো আপনারা এই দুইটার একটা করে সংজ্ঞা পড়ে নিয়েন। অনেক সময় পার্থক্য আসতে পারে যে সংরক্ষণশীল বলের উদাহরণ কোনটি অথবা অসংরক্ষণশীল বলের উদাহরণ কোনটি। আর এখন সিচুয়েশন দিয়ে দিতে পারে যে একটা বস্তু এভাবে যাচ্ছে, তো যাওয়ার পর সে আবার আগের অবস্থায় ফেরত আসলো, তার কাজ শূন্য হলো, তাহলে এটি কি সংরক্ষণশীল বল কিনা? তাহলে বলবেন যে যেহেতু আগের অবস্থায় ফেরত আসছে সেহেতু সংরক্ষণশীল বল, আর আরেকটাতে বলতে পারবো সংরক্ষণশীল বল না। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে আমাদের প্রথম
ক্লাসের অবস্থা। তো আমরা দেখেন, আমি একদম প্রথমে একটু যাওয়ার চেষ্টা করতেছি। আহ, একটু টাইম লাগছে। তো আমি আবার টপিকস গুলোতে একটু আসি, যে কোনটা কোনটা আমাদের আসলে গুরুত্বপূর্ণ সেটা আমি আরেকবার আপনাদের মনে করায় দেই। সেটা হচ্ছে আমাদের প্রথম যেই চ্যাপ্টারটা ছিল রৈখিক গতি। রৈখিক গতির মধ্যে আপনারা বেগ পড়বেন এবং সাথে আপেক্ষিক বেগ, এই ব্যাপারটা পড়ার চেষ্টা করবেন। যেটা হচ্ছে এই যে আপেক্ষিক বেগটা খুব ভালো করে পড়বেন। আর প্রজেক্টাইল মোশন, এটা আমি মোটামুটি কিছুটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি, যে আমাদের যে বড় বড় ইকুয়েশনগুলো আছে সেগুলো একটু পড়ে যেতে হবে। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে আরো দরকারি হচ্ছে ঘর্ষণ, এই যে আনত তলে ঘর্ষণ অথবা হচ্ছে রৈখিক তলে ঘর্ষণ। ঠিক আছে, মানে সমান প্লেন যে তল আছে সেখানে ঘর্ষণ হতে পারে, অথবা হচ্ছে আনত তলে ঘর্ষণ। এই দুই সিচুয়েশনই আপনারা পড়ে বুঝে তারপরে পরীক্ষার হলে বসার চেষ্টা করবেন। তারপর রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতিতে আমাদের সব থেকে দরকারি হচ্ছে এই মোমেন্ট অফ ইনার্শিয়া, এই পার্টটা, এবং হচ্ছে ইকুয়েশন অফ রোটেশনাল মোশন, এটা। এই দুইটা টপিকস আপনারা একটু বেশি ভালো করে পড়বেন। আর কৌণিক ভরবেগ, এটা থেকেও ম্যাথ আসার একটা সম্ভাবনা আছে। এই তিনটা টপিকস একটু বেশি মনোযোগ দিয়ে পড়বেন। একইভাবে কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার থেকে আপনাদের হচ্ছে আহ, ইটা এখানে আসলে আলাদা করে লিখিনি। কর্মদক্ষতা, কর্মদক্ষতাটা অবশ্যই শিখবেন। কর্মদক্ষতা সম্পর্কিত ম্যাথ আসলে আসবে, এটা আপনারা শিখবেন। তারপর হচ্ছে এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এই দুইটা টপিকস আমার কাছে মনে হয় যে বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। তো ঠিক আছে, তাহলে আজকে প্রথম লেকচার এতখানি থাকুক। আপনারা হচ্ছে, আবারও বলি যে যেহেতু আমাদের ফিজিক্স ফার্স্ট পার্টের যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলো আসলে এইচএসসি রিলেটেড, তো এইগুলো আপনারা বেশি মনোযোগ দিবেন এবং ভালো করে পড়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনারা বেশি নাম্বার আসলে তুলতে পারবেন। এবং আমরা প্ল্যান করব বা আপনারা চেষ্টা করবেন এখান থেকে 50-এ যাতে 50টি প্রশ্নেরই আপনারা উত্তর দিতে পারেন, তাহলে অবশ্যই ভালো করতে পারবেন। ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে। তো লাইভ এমসিকিউর পক্ষ থেকে আমরা আহ, কয়েকদিনের মধ্যেই আবার নতুন ক্লাস নিয়ে আসবো আপনাদের জন্য। সে পর্যন্ত ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।